দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মাঝ রাস্তার মধ্যে কিন্তু বিএনপি নেতা রুহুল কবির রেজভিকে কিন্তু একেবারে গণধরা দিচ্ছে ছাত্র জনতা। মানসিকভাবে তারেক রহমান অস্থির হয়ে পড়েছে। আমাদের সমালোচনায় নেতাকর্মীদের বেপরোয়া আচরণে তারেক রহমান এখন অনেকটা বেপরোয়া কথা বলছেন। একদিকে সেই বড় দলটি আওয়ামী লীগকে মাঠে দেখতে চাইছে, কিন্তু তারা ছাত্রদের রাজনৈতিক দল দেখতে চাইছে না। ধরেন আওয়ামী লীগের আমলে যখন যেরকম লুটোপুটে খাতে, সকল আওয়ামী লীগ তুলে দেওয়ার পরে কিন্তু আরেক দল কিন্তু লুটোপুটে খাইতে। একটা আওয়ামী লীগের লোককে দেখতেছেন চাঁদাবাজি করতে, তার মানে কি বিএনপি চাঁদাবাজি, ক্ষমতা দখলদারিত্ব। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হচ্ছে আপনাদের মাঝে। দর্শক, এবার কিন্তু বিএনপির বিতর্কিত নেতা কর্মীদের কারণে কিন্তু ধীরে ধীরে জনগণের আস্থা হারাচ্ছে এই দলটি। প্রথমত জামায়াতের সঙ্গে বিরোধ, অন্যদিকে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আনার পরিকল্পনা করছিল বিএনপি, যার ফলে কিন্তু বিএনপির জনগণের সঙ্গে অনেকটা দূরত্ব তো সৃষ্টি হচ্ছেই, সঙ্গে কিন্তু এবার বৈষম্য বিরোধী ছাত্রদের সাথেও কিন্তু মলমালিন্য শুরু হয়েছে বিএনপির। তবে কি এবার আওয়ামী লীগের মতোই অবস্থা হবে বিএনপিরও? হ্যাঁ দর্শক, লক্ষণ কিন্তু এরকমটাই ইঙ্গিত দিচ্ছে। দর্শক, শুরুতে কিছু ভিডিও ক্লিপ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি একেবারে ভিতরের খবরগুলো ভালো করে জানতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে আমরা আগে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। শেখ হাসিনা বিদায় নেবার পর বাকি যে পক্ষগুলো রয়েছে বাংলাদেশে, তারা কিন্তু এতদিন একটা পক্ষ ছিল, কিন্তু এই পক্ষগুলো এখন আলাদা হয়ে গেছে। যে ছাত্ররা 24-এর একটা অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের স্বাধীন করলো, বাংলাদেশের সবচেয়ে বড় দলটি তাদের স্বীকৃতি দিতে বেশ তালবাহানা করছে। প্রশ্ন দুটো আসছে। এক, ছাত্ররা যখন সিদ্ধান্ত নিল তারা একটা দল করতে চায়, তখনই সেই প্রধান দলটি বা বড় দলটি তাদের পিপলস পার্টি বলা শুরু করেছে, অথবা ছাত্ররা দলটি করুক এটা তারা চাইছে না, তাদের বর্তমান বক্তব্যের আলোকে এটি বোঝা যাচ্ছে। কথা হলো, যারা রক্ত দিল, লড়াই করলো, একটা বিজয় পেল, তারা যদি রাজনৈতিক দল করতে যায়, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন দলের সমস্যাটা কোথায়? একদিকে সেই বড় দলটি আওয়ামী লীগকে মাঠে দেখতে চাইছে, কিন্তু তারা ছাত্রদের রাজনৈতিক দল দেখতে চাইছে না। তারা বলছে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের লোক। তাহলে ছাত্রদের রাজনৈতিক দল আসলে তাদের সমস্যা কোথায়? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে আবারও তারা রাজনীতিতে বৈধতা দিতে চাইছে বা রাজনীতিতে টেনে আনতে চাইছে বা সুযোগ দিতে চাইছে, নেপথ্যে সব আলোচনা তাই মনে হচ্ছে। তাহলে আওয়ামী লীগকে তারা সহ্য করতে পারবে, ছাত্রদের পারবে না? যাদের বিরুদ্ধে আমাদের ছাত্ররা লড়াই করে আজকে সেই দলটিকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে, যারা রক্ত দিল, লড়াই করলো, তাদেরই সহ্য করতে পারলো না, যাদের বিরুদ্ধে লড়াই করলো তাদেরকে সহ্য করবে? আমার মনে হয় না। তো বিএনপির বর্তমান যে নেতারা, জামাতের যে বর্তমান নেতারা, তারা যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যে আমরা সন্তুষ্ট হতে পারছি না। কারণ তাদের বক্তব্যের মধ্যে ঘুরে ফিরে কেন যেন আওয়ামী লীগের প্রতি তাদের একটা সহানুভূতি কাজ করছে। জামায়াত কিছুটা এক্ষেত্রে কৌশলী হলেও বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে তাই মনে হচ্ছে। তিনটা বিষয় থেকে এখন প্রশ্ন করবেন যে কেন আপনার এই বিষয়টি এরকম মনে হলো। তিনটা বিষয় উল্লেখ করি। এক, যে প্রেসিডেন্টকে বিএনপি সহ্য করেনি, সেই প্রেসিডেন্টকে এখন বিএনপি সরাতে চাইছে না, শাহাবুদ্দিন চুপু। অথচ তাকে যখন প্রেসিডেন্ট পদে বসানো হয়, বিএনপি আপত্তি জানিয়েছে, বিরোধিতা করেছিল। আজকে বিএনপির কি হলো যে তাকে যখন ছাত্ররা সরাতে চাইলো বা সরানোর সময় এলো, বা ছাত্ররা চাইলে তাকে সরাতে পারে, শুধু বিএনপি বাধা না দিলে বিএনপি কেন বাধা দিচ্ছে? দুই, বেগম জিয়া যে সংবিধানকে বলেছেন ছুঁড়ে ফেলে দেবেন, সেই সংবিধান ছাত্ররা বাতিল করে নতুন সংবিধান লিখতে চাইছে, বিএনপি সেখানেও বাধা দিচ্ছে যে না, এই 72-এর সংবিধান থাকবে। তাহলে তাদের প্রধান দলের চেয়ারপারসন যে কথাটি বললেন, এটি কি বিএনপি মানতে রাজি না? তিন, আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি উঠল ছাত্র জনতার পক্ষ থেকে, সেখানেও সবচেয়ে বড় বাধা হলো বিএনপি। এগুলো হলো পুরনো খবর, কিন্তু বিশ্লেষণটা এবার আসছে মূল জায়গায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে ছাত্রদের নতুন দল আসবে এরকম একটি আভাস দিয়েছে, এবং সাম্প্রতিক সময় বেশ কিছু গণমাধ্যমে উঠে এসছে যে আমাদের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম তারা শিগগিরই পদত্যাগ করবেন। তো এই ব্যাপারে আমি নাহিদের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলাম। যতটুকু বুঝলাম, ছাত্ররা এখনই পদত্যাগের সিদ্ধান্ত নেয়নি, কিন্তু ছাত্রদেরকে পদত্যাগের যে খবরটি গণমাধ্যমে এসছে, এটি একটু ধারণাবশত, অর্থাৎ হয়তোবা হিংস আছে যে তারা পদত্যাগ করবেন, কিন্তু কবে করবেন, শিগগিরই করবেন, এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, বহুদলীয় গণতন্ত্রের
প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের সবচেয়ে বড় দাবিদার বিএনপি, এটা খুশি হওয়ার কথা, বরং অ্যাপ্রিসিয়েট করার কথা, বরং তাদের সহযোগিতা করার কথা, বরং তাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করা দরকার। কিন্তু কেন বিএনপি এই মুহূর্তে ছাত্রদের সরকার বা ছাত্রদেরকে বা ইউনুসকে প্রতিপক্ষ তৈরি করতে চাইছে? এটা কি কেবল চাপ, মানে রাজনৈতিক চাপ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সাম্প্রতিক সময় দেশের মানুষ দেখলো যে ভারত শিগগিরই বাংলাদেশে নির্বাচন দেখতে চায় এবং আওয়ামী লীগের বাকি নেতারা যারা পালিয়ে গেছে তারাও এই কথাগুলো বলছেন যে দ্রুত নির্বাচন দরকার এবং ইউনুস, অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান ইউনুস, তিনি নিরপেক্ষ না। এই কথাগুলো আরাফাত বলছেন, হাসান মাহমুদরা বলছেন, আবার বিএনপিও বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যগুলি কেন এক সুরে যেন, মানে আমরা শুনতে পাচ্ছি এক সুরে। কথা হলো, ইউনুস যদি নিরপেক্ষ না হন, শেখ হাসিনা কি তাহলে নিরপেক্ষ ছিলেন? বাংলাদেশে নিরপেক্ষ কে আসলে? মির্জা ফখরুলকে যে নির্বাচন করে তিনি তো নিরপেক্ষ লোক, তাই না? তিনি অর্ধেক আওয়ামী লীগ অর্ধেক বিএনপি তো নিরপেক্ষ। বিষয়টা হলো যে ইউনুস সবার মতামত নিয়ে ক্ষমতায় বসলেন, সে ইউনুসকে কেন যেন বিএনপি পছন্দ করতে পারছে না বা সহ্য করতে পারছে না। কিছু নেতার বক্তব্য এরকম মনে হয়, এটা মূল বিএনপির থিম না, কিছু নেতা, এই কিছু নেতার মধ্যে কিছু প্রবলেম আছে। কেউ কেউ অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। এখন কথা হলো, ছাত্ররা যদি রাজনৈতিক দল বানায়, সেক্ষেত্রে কার লাভ কার ক্ষতি? এই মুহূর্তে বিএনপি যদি চিন্তা করে যে তাদের একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে, জামাত একটা ছোট দল, শক্তিহীন দল, ছাত্ররা একটা নতুন দল করলে এই দলটা যদি স্ট্রং হয়, তাহলে বিএনপি একটা ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে এটার একটা রূপ ফিরে পাবে। এবং ছাত্ররা যেহেতু যে দলটা করবে, এরা সবাই আমাদের মেন্টালিটি বা বিএনপি, জামাত বা আমাদের এই ফ্যাসিস্ট মুক্ত একটা গ্রুপের, তো বিএনপি এটা কিন্তু লাভবান হয়। কিন্তু বিএনপি ছাত্রদের ব্যাপারে এতটা আগ্রহী না যতটা আওয়ামী লীগের ব্যাপারে। যখনই বিএনপি নির্বাচনের চাপ দেয়, আমি খেয়াল করলাম দেশের মানুষ কিন্তু বিএনপির এই চাপের সাথে বা দাবির সাথে নামছে না। অতীতে আমরা দেখেছি 15 বছরে বিএনপি সফল কোনো আন্দোলন করতে পারেনি, কারণ জনগণের দাবি অনুযায়ী বিএনপি কিছু করেনি। আবার জনগণকে মাঠে নামিয়েও বিএনপির নেতারা আজকে যারা অনেক বড় কিছু হয়ে গেছেন, আজকে যারা হাঙ্কি পাঙ্কি কথা বলছেন, আজকে যারা উল্টে ফেলছেন, আজকে যারা আবারও চেতনা বিক্রি করছেন আওয়ামী লীগের মতো, দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এই 15টা বছর 71-এর চেতনা বিক্রি করতে করতে 71-কে একদম পচিয়ে ফেলেছে, গন্ধ বের করে দিয়েছে। আওয়ামী লীগের সেই রেখে যাওয়া দায়িত্বটা এবার বিএনপি নিয়েছে। ইশরাকের মতো মানুষকে দেখছি এখন 71-কে বিক্রি করতে চান। আসলে বিএনপি জামাতের বিরুদ্ধে কোনো শক্ত ন্যারেটিভ পাচ্ছে না। জামাত বিএনপিকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতির মধ্যে আটকে দিচ্ছে এবং তারা একটার পর একটা ফেরিস্তি তৈরি করছে। তারা শ্বেতপত্রের মতো তাদের লিস্ট বেরিয়ে আসছে। আগামী নির্বাচনে জামাত বিএনপির একদম তালিকা ধরে টান দেবে, কে কোথায় কত টাকা লুটপাট করেছে, প্রমাণ সহ। আমি বলে দিলাম আপনাদের, জামাত খুব কৌশলী দল। আর বিএনপি কি করবে? একটা ন্যারেটিভ তৈরি করবে, ওরা 71-এর বিরোধী। ভাই রে, আওয়ামী লীগ এই কথা বলি তো খাইতে পারে না, আওয়ামী লীগের বাজার শেষ। তোমরা এই বাজারে আসতেছো এই ইস্যু নিয়ে। জামাত কি ফেরেস্তা? জামাত ফেরেস্তা না। জামাতের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ তৈরি করা যায়। কেন তোমরা সেদিকে না গিয়ে মাথা মোটার কাজটা করছো, আওয়ামী লীগের রেখে যাওয়ার দায়িত্ব পালন করছে? এদেশের মানুষ যদি জামাতকে 71-এর ইস্যুতে খুব বড় অপরাধী ভাবে, তাহলে মানুষ তো নামবে আপনাদের ডাকে। একবার ডেকে দেখেন না, পাওয়া যাচ্ছে। কিন্তু এরপরও কিছু তথ্য বলছে যে বিএনপি ইউনুসের উপর যদি অতিরিক্ত চাপ দেয়, সেক্ষেত্রে এই নির্বাচনটা আরো অনেক পিছিয়ে যেতে পারে। এখন আমাদের আসলে করণীয়টা কি? আমরা দ্রুত নির্বাচন চাই, তাই তো? তো দ্রুত নির্বাচন চাওয়ার আগে একটা বিষয় আমাদের প্রমাণ করতে হবে যে দ্রুত নির্বাচনের আগে বাংলাদেশ কোন বিষয়গুলোকে নিয়ে কনফার্মলি, মানে যে সংস্কার ইস্যুগুলো আছে, সেটেল করতে পারবে। আমরা কি চাই আবারও নির্বাচন হোক, দ্রুত আসার পরই 5 বছর পর কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটা নিয়ে লড়াই করি, রাজপথে হাঙ্গামা করি, দেশের সম্পদ নষ্ট করি, মানুষ মারি? না, আমরা চাই এমন কিছু ব্যবস্থা ইউজ করে দিয়ে যাবেন যে ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ কোশ্চিন কালেও আর এই ইস্যুগুলো আমাদের দেশ সম্পদ নষ্ট না হয়। কিরকম, কোন পদ্ধতিতে নির্বাচন হবে, কে হবে প্রধান বিচারপতি, কে হবে নির্বাচন কমিশন, কোন পদ্ধতিতে হবে, কত কক্ষ বিশিষ্ট হবে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এই সমস্ত, একজন ব্যক্তি কতবার দলের প্রধান থাকবেন, একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হবেন, এই ইস্যুগুলি সেটেল করা। নতুবা কি হয়, দুটো দল ক্ষমতায় আসবে, দুটো দলের প্রধানই হবে সবকিছুর মালিক। এতে করে কোনো জবাবদিহিতা থাকে না কারো। আর সব নেতারা, কারাপ্টেড নেতারা এদেরকে খুশি করে সব রকম অন্যায় করতে পারে, জবাবদিহিতা থাকে না কারো। তো নাহিদ ইসলাম আমাকে দুটো জিনিস বলেছেন, যে তারা যে কোনো ভাবে বিচার করে যাবেন, আর দ্বিতীয় কাজ তারা সংস্কার করে যাবেন।
এতে করে যা হয় হবে। তারা দুটো বিষয় কনফার্ম করেছেন। আবার বলছি, আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আমাকে বলেছেন তারা দুটো বিষয় কনফার্ম করে যাবেন, তাতে যা হয় হবে। এক, বিচার, যারা এই অভ্যুত্থানে বিপ্লবে ছাত্রদের হত্যা করেছে তাদের বিচার করে যাবেন। দুই, তারা সংস্কার করে যাবেন। এই সংস্কার বিএনপি আসলে চাইছে কি চাইছে না এটা এখন ক্লিয়ার না। বিএনপি বলছে নির্বাচনের পর সংস্কার, মানে নির্বাচিত সরকারের কাছে সংস্কার। আমার প্রশ্ন হলো, 54 বছরে আপনারা কি কি সংস্কার করেছেন সেই ফ্রিজ দিয়ে আগে জনগণকে দেন, জনগণকে বিশ্বাস করান যে আপনারা ক্ষমতা আসলে আপনারা কোনো সংস্কার করবেন, মরে গেলেও করবেন না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, মানে কোন দল সংস্কার করে ক্ষমতা বসে, কারণ তারা চায় আবারও ক্ষমতা আসার জন্য যত রকম ফাঁকফোকর তৈরি করতে। এখন আমাদের চিন্তা করতে হবে আগামী রাজনীতিতে বিএনপি, জামাত বা ছাত্ররা এরা যেন মুখোমুখি না হয়ে এই দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে পারে। ধরেন আগামীতে বিএনপি ক্ষমতা আসলো বা আগামীতে অন্য কেউ ক্ষমতা আসলো, লাভটা কি হলো? যদি আওয়ামী লীগের জায়গা থাকে যে ফেব্রুয়ারি মার্চে আওয়ামী লীগ আবার মাঠে নামবে, প্রস্তুতি নিচ্ছে, কথাগুলো আসছে, আপনি কি বুঝতে পারতেছেন এটার নেপথ্যে কারা কাজ করতে পারে, তারা কি কি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে? তাহলে আমার মনে হয় বিএনপি যে ইস্যুগুলোতে এখন সরকারকে চাপ দিতে চাইছে এগুলো জনগণের সঙ্গে সম্পৃক্ত না। আবার বিএনপি জামাতের মধ্যে কাদা ছোড়াছড়ির লেভেলটা এত বেশি, মানে কি বলবো, তিক্ততার রূপ নিচ্ছে। আমি ভয় পাচ্ছি যে সুযোগটা ফ্যাসিস্ট এবং ওপার খুব খারাপভাবে ব্যবহার করে কিনা। কিন্তু সে জিয়াউর রহমানের পরবর্তী প্রজন্ম যারা দায়িত্ব নিতে যাচ্ছেন, আমাদের যারা এখন বড় দলটির বিভিন্ন নেতা নেত্রীরা আছেন, আমরা তাদের মধ্যে জিয়াউর রহমানের ছিটে ফোঁটা খুঁজে পাচ্ছি না। এই কথাটি মেজর ডালিম বলেছিলেন, কর্নেল রাশেদ চৌধুরী বলেছেন, শুনেছেন আপনারা যারা জিয়াউর রহমানকে কাছ থেকে দেখেছেন, তাদের নিজেরই অভিযোগ আজকের বিএনপি আর জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি এক না। আমার কেন যেন মনে হচ্ছে বিএনপি সঠিক পথ বা সঠিক লাইন থেকে সরে যাচ্ছে। আমি ছাত্রদেরকে শুভেচ্ছা জানাবো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো, তাদের দল আসা উচিত। আমি মনে করি ছাত্রদের একটা শক্ত দল থাকা উচিত, যাতে সকল দলগুলো গণতান্ত্রিকভাবে একটা প্রতিযোগিতা তৈরি করতে পারে, যেন কোনো একটি দল ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। আর যারা এই মুহূর্তে ছাত্রদেরকে দেখতে চাইছেন না নির্বাচনে রাজনৈতিক দলে, আমি মনে করি এমনও সময় আসতে পারে আগামী নির্বাচনে বিএনপির বহু নেতা নমিনেশন পাবেন না। অনেক নেতা আছেন ইলেকটিভ ছিলেন বলে নমিনেশন পাবেন না, অনেক নেতা আছেন সংস্কারপন্থী ছিলেন বলে নমিনেশন পাবেন না, অনেক নেতা আছেন মানে বড় বড় জায়গাগুলিতে খুশি করাতে পারেননি বা আন্দোলন সংগ্রামে নিজেকে লুকিয়ে রেখেছেন, যাই হোক না কেন তারা নমিনেশন পাবেন না। এখান থেকে অনেক বড় বড় নেতারা ছাত্রদের দলে যোগ দিতে পারে। বিষয়গুলো মনে রাখতে হবে যে ছাত্রদের দলে অনেক বিএনপি নেতারা চলে আসতে পারে, অনেক জামাতের লোকেরা চলে আসতে পারে, যারা মূল দলগুলোতে মূল্যায়ন পাবে না তারাও চলে আসবে। তাই আমার কেন যেন মনে হচ্ছে আগামীতে বাংলাদেশের ছাত্ররা একটা শক্ত মানে কি বলবো রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। আমরা দেশ স্বাধীনের পরে কোনো পরিবর্তন পাইনি। ধরেন আওয়ামী লীগের আমলে যখন যেরকম লুটে পুটে খাতে, তখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কিন্তু আরেক দল কিন্তু লুটে পুটে খাইতেছে, বিভিন্ন লোক সুযোগ নিতেছে, যে মনে করে হাটে বাজারে চাঁদা মাদা মনে করেন, আবার ভোট কেড়ে খাইতে হয়, সবকিছু দেখতে পারতেছি। এবং মনে করেন তাদের যে আক্রোশ ছিল, মানুষের একদিন মারতে তাদেরকে মারা লেগে গিয়ে সেই কৌশলে তারা জানে। সবকিছু নিয়ে একটা দল মনে করেন আওয়ামী লীগের আমলে আমি যখন ভোট করি তখনই আমাকে মারধর করেছে। তো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে মনে করেন বিএনপি আমাকে আবার মারধর করলো। আমি যে ভোটের মাঠে গেলে আমাকে আবার মারধর করবি না, আমাকে তারা ভোট দিবে আবারও, তারপরে মনে করেন ভোট দিয়ে আমি সুষ্ঠু মতো বিচার খুঁজে পাবো, তা পাবো না। কারণ স্বতন্ত্র প্রার্থীকে জনগণ মনে করেন ভোট দেয়, কিন্তু দলীয় ভাবে তারা নেয় না। কারণ তারা যারা দেখবেন দল থেকে নির্বাচন করে তারাই শুরু পায়। বগুড়া মনে করেন যে করে আসেন সব করে মনে করেন এক ছুটিয়ে তার বিএনপি নিয়ে নেবে। কারণ আওয়ামী লীগের টাইমে যখন নো করলে ভোট করবেন, আপনি নির্বাচনে পাশ করবেন। বিএনপি আছে, বিএনপি আপনি মনে করেন ধানের শীষ হলে ভোট করেন, আপনি পাশ করবেন। জামাত মনে করেন যারা জামাতের লোক হলে আপনি ভোট করবেন, পাশ করবেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আপনি দেখেন কয়টা আপনি পাশ করে। তাই যে ভোট করে পাশ মনে করেন করতে পারেন, সে ভোট করার দরকার নেই। এবং আমি ভোট কেন করব? আমি জনগণের জন্য কাজ করছি। যে জনগণের জন্য ভোটের কাজ করতে যাওয়ার পরে যদি আমি মার খাই, সেই জনগণ যদি চায় থেকে দেখে, ধরেন আমাকে একদল মনে করেন মারতেছে, মানে তারা মারতে কয়েকজন, 10 জন 15 জন, আমার সামনে দাঁড়িয়ে আছে 400-500 লোক। সেই 400-500 লোক কিন্তু ইচ্ছে করলে 10 জন সেফটি, আমাকে তো একটা হই করে উঠলে কিন্তু তারা পাইলে আমাকে সেফটি করতে পারে, আমি কিন্তু সেই সেফটিটা পাইনি। তাহলে ভোট কাদের জন্য করছি? জনগণের জন্য। আমি আন্দোলন কাদের জন্য করছি? জনগণের জন্য। আমি এত মায়ের কাদের জন্য খাচ্ছি? জনগণের জন্য। এত প্রতিবাদ করছি কাদের জন্য? জনগণের জন্য। সেই জনগণই তো আমার সেফটি দেয় না, জনগণই তো আমাকে বাঁচায় না। তাহলে জনগণের জন্য আমি কাজ করে কি করবো? সবকিছু ভেবে রাজনীতিতে আমি পা দেবো না, তো সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে?
বিএনপির নেতাকর্মীরা বিতর্কিত হলেও এখনো কিন্তু দেশে আসেনি তারেক রহমান। তবে কি এটাই মুখ্য সময় তারেক রহমান দেশে এসে দলের হাল ধরার? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, এবং আপনি যদি একজন বিএনপির কর্মী হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।